আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। কিন্তু সবার জিভে জল আনার মতো এমন একটা রেসিপি নিয়ে আবার আমি আপনাদের মাঝে ফিরে এসেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের খোসাসহ রোদ্রে শুকানো ছাড়াই কিন্তু টক ঝাল মিষ্টি আমের আচার। তো চলুন আচারটা বানাতে কি কি উপকরণ লাগছে একবার দেখে আসি। রোদ্রে শুকানো ছাড়াই কাঁচা আমের খোসাসহ টক ঝাল মিষ্টি আচার বানাতে আমি এখানে বড় বড় দুইটা আম নিয়ে নিয়েছি। দুইটা আমি কিন্তু একেবারে কাঁচা ফ্রেশ। এই আচারে কিন্তু কাঁচা আম খুবই জরুরি। কাঁচা আমটা নিলে আচারটা দেখতে খুবই সুন্দর লাগে। প্রথমে আম দুটোকে আমি ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এবার আপনাদের কেটে দেখাবো এই আচারটা বানাতে কিভাবে আমগুলোকে সাইজ করা লাগে। তাই আমি মুখের দিকে এবং পিছনের দিকটা দুইটাই আমি কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার মাঝ বরাবর সুন্দরভাবে সমান করে কিন্তু আমি দুইটা ফালি করে নেব। এই যে দেখুন আমি কিভাবে দুইটা ফালি করেছি। এই পর্যায়ে এসে এই যে এখানে আমি একটা সাইডে চারটা করে টুকরো করেছি। চারটা টুকরো করার পরে মাঝখান থেকে দুইটা এই যে এইভাবে কেটে নিয়েছি যেন তেল এবং মশলা সম্পূর্ণ ভেতরে ঢুকে। এই যে এই পাশটা কিন্তু একেবারে ফ্রেশ। এবার আমি ভালোভাবে আমগুলোকে সুন্দর করে ধুয়ে নেব যেন ভেতরের কষটা বের হয়ে আসে। আমগুলোকে 2 থেকে 3 বার ভালোভাবে একেবারে কষলিয়ে কষলিয়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এতে করে কষটাও বের হয়ে যাবে এবং একটু টক ভাব বেশি থাকলে সেটাও বের হয়ে আসবে। দেখুন আমি কিভাবে ধুয়ে নিচ্ছি। এবার আমি সবগুলো আম ধোয়া হয়ে গিয়েছে। অবশ্যই মনে রাখতে হবে 2 থেকে 3 বার কিন্তু ফ্রেশ করে ধুয়ে নিতে হবে। এবার একটা বড় সড়ো প্যান নিয়ে নিয়েছি, নিয়ে ভরপুর কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি। এই যে পানিটা দেওয়ার পরে আমের টুকরোগুলো সবগুলো আমি দিয়ে দিলাম। পানি কিন্তু আস্তে আস্তে কিন্তু কুসুম গরম হয়েই এসেছে। এ পর্যায়ে এসে আমি একটু নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে কিন্তু আমি পানির সঙ্গে মিশিয়ে দেব যেন কোনো দিকটা একটু কম বেশি না সেদ্ধ হয়। নিম্ন 2 মিনিট মতো আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। এর চেয়ে বেশি কিন্তু সেদ্ধ করে নেওয়া যাবে না। বেশি সেদ্ধ হয়ে গেলে মিষ্টি এবং ভেতর থেকে যে টক একটা ভাব আর মশলাগুলো কোনোটাই ভেতরে ঢুকবে না বা বের হবে না। তাই 2 মিনিটের উপরে কখনোই এই যে আমগুলোকে সেদ্ধ করে নেবেন না। দেখুন আমি কিভাবে ঠিক কতটা পরিমাণ সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন গরম পানি থেকে নামিয়ে আমি 20 মিনিট মতো পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটু ফ্যানে রেখে দিয়েছিলাম। ফ্যানে রেখে দেওয়ার পরে এবার এই যে টিস্যু আছে না, কিচেন টিস্যু দিয়ে ভালোভাবে ওপরে যে একটু বাড়তি পানি থাকবে বা একটু ভেজা ভেজা থাকলে সুন্দরভাবে একদম মুছে কিন্তু ফ্রেশ করে কিন্তু মুছে নিতে হবে যেন এক ফোঁটাও পানি না থাকে। যতটুকু সম্ভব টিস্যু দিয়ে মুছে নেওয়ার পরে ফ্যানের বাতাসেও রেখে দিতে পারেন, 20 মিনিট মতো রোদ্রেও রেখে দিতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে। এবার আমি পরের স্টেপে আসি। এখানে আমি 2 রকম সরিষা নিয়ে নিয়েছি। প্রথমে সাদা সরিষা, এরপরে দিয়ে দিলাম কালো সরিষা। এই 2 রকম সরিষা দিলে 2 রকমের টেস্ট এবং কালো সরিষা কিন্তু প্রচুর পরিমাণ ঝাঁঝ হয়। এই দুইটা ঝাঁঝ এক জায়গায় হয়ে অসাধারণ কিন্তু একটা টেস্ট আসবে সরিষার। এবার আমি সরিষাটা ভালোভাবে ভিজিয়ে সুন্দর করে কিন্তু নেড়েচেড়ে ভিজিয়ে দেব যেন একটু ময়লা থাকলে নিচে পড়ে যায়। 20 মিনিট মতো ভিজিয়ে রেখে আমি সরিষাটা বেটে নিয়ে চলে এসেছি। একটা কথা মনে রাখতে হবে, সরিষা বাটার সময় সবসময় কিন্তু ভিনেগার দিয়ে সরিষা বাটতে হবে, তা নাহলে কিন্তু তিতা হয়ে যাবে। এখানে আমি কিছু মশলা ভেজে নেব। প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ পাঁচফোড়ন, তারপরে 1 চামচ দিয়ে দিয়েছি ধনে, গোটা ধনে, তারপরে দিয়ে দিলাম এখানে মৌরি, আর এখানে দিয়ে দিলাম গোটা জিরে 1 চামচ 1 চামচ করে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাগুলো এই যে খুব আস্তে চুলার জালটা রেখে আমি ভালোভাবে কিন্তু ভেজে নেব। এই যে দেখুন আমি কিভাবে ভাজছি, ঠিক এইভাবে সুন্দর করে সম্পূর্ণ কিন্তু ভালোভাবে মিশিয়ে এই যে মশলাগুলো আমি ভেজে নেব। মশলাগুলো ভেজে নিয়েছি। এবার আমি কয়েকটা শুকনো মরিচ এই যে ভেজে নেব। শুকনো মরিচগুলো এই যে ঠিক এইভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যেন ওপরটাও ভালোভাবে ভাজা হয়, ভেতরটাও ভাজা হয়। শুকনো মরিচ ভাজার পরে চলে এসেছি কিচেনে। এসেই কিন্তু আমি বড় সড়ো একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে 1 কাপ মতো আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেলটা দেওয়ার পরে 2টা শুকনো মরিচ আমি দিয়ে দিলাম। এ পর্যায়ে এসে দিয়ে দেবো আধা চামচ
মুড়িটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেই এবার দিয়ে দেব আমি মেথি। এই যে এখানেও আধা চামচ মতো কিন্তু মেথি দিয়ে দিয়েছি। মেথিটা কিন্তু একটু ভাজা, তেলে ভাজা হলে অসাধারণ একটা টেস্ট আসবে। এ পর্যায়ে এসে গোটা জিরাও আমি দিয়ে দিয়েছি আধা চামচ মতো। এই মশলাগুলো দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে যেন পুড়ে না যায়। এ পর্যায়ে এসে আমি দিয়ে দেব এই যে 2 রকম সরিষা আমি এখানে ভিনেগার দিয়ে বেটে নিয়েছিলাম। এই যে সরিষাটা দিয়ে দিলাম। সরিষাটা দেওয়ার পরে ভালোভাবে সরিষাটা তেলের সঙ্গে সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এই যে চুলার জালটা কিন্তু একবারে মিডিয়াম টু লোয়ে থাকবে। এবার আস্তে আস্তে দেওয়ার পরে এবার আমি দিয়ে দেব 1 চামচ আদা আর 1 চামচ রসুন। এই রসুনটা দেওয়ার পরে ভালোভাবে আবার তেলের সঙ্গে সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে, দেখুন যেন না পড়ে যায়। ঠিক এইভাবে সম্পূর্ণ মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে এবার আমি গুড় ব্যবহার করব। এখানে বলে দিই, এই যে এখানে আমার 200 গ্রাম মতো গুড় আমি দিয়েছি আর 200 গ্রাম মতো আমি চিনি দেব। মোট 400 গ্রাম হলেই এই দুইটা আমি কিন্তু মিষ্টি যথেষ্ট পরিমাণ হয়ে যাবে। এবার গুড়টা দেওয়ার পরে ভালোভাবে তেলের সঙ্গে কিন্তু মিশিয়ে একবারে কিন্তু গলিয়ে নিতে হবে। তারপরে আমি এই যে চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পরেও সুন্দরভাবে কিন্তু চিনিটাকেও গলিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে গলিয়ে নিয়েছি। এই যে দেখুন তেলের সঙ্গে মিশানোর পরে এবার আমি ভিনেগার দিয়ে নেব। এখানে হোয়াইট ভিনেগার আমি ব্যবহার করেছি। দেখুন আমি এই আচারটা খেয়ে নেব দেখে অল্প করে আমি ভিনেগারটা দিয়ে নিলাম। আর যদি আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে একটু বেশি ভিনেগার অবশ্যই ব্যবহার করবেন। এই যে দেখুন ভিনেগারটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে সম্পূর্ণ মশলা আমি কিন্তু কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমগুলো দিয়ে দিলাম। এই যে দেখুন আগে থেকে সেদ্ধ করে একেবারে শুকিয়ে নিয়ে এসেছি আমগুলো। দেওয়ার পরে এই যে ভালোভাবে নাড়াচাড়া করে সম্পূর্ণ মশলার সঙ্গে কিন্তু আমি মিশিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে অন্যান্য মশলাগুলো ব্যবহার করব। আমি দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো। এই যে হলুদের গুঁড়োটা দেওয়ার পরে আবার আমের সঙ্গে সম্পূর্ণ নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। আমটা শক্ত থাকা অবস্থায় যতটুকু নাড়াচাড়া করা যায় নেড়ে নিতে হবে, তা না হলে একটু পরে আর বেশিক্ষণ নাড়া যাবে না। এবার আমি আগে থেকে এই যে শুকনো খোলায় আমি টেলে নিয়েছি এই যে চিলি ফ্লেক্স, এটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে সম্পূর্ণ মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে দিতে হবে। আর চুলার জালটা এ পর্যায়ে একটু মিডিয়াম টু হাইই রাখতে হবে যেন এক সমান তালে কিন্তু জালটা ওঠে। এ পর্যায়ে এসে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে আম যখন সিদ্ধ করি সে সময় কিন্তু 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণটা হচ্ছে স্বাদ মতো দিয়ে দেবেন। দেখুন কত সুন্দর কিন্তু কালার আস্তে আস্তে চলে আসছে। আমটা যখন অর্ধেকটা পরিমাণ সেদ্ধ হয়ে যাবে এবং আমের থেকে পানিটা বের হয়ে আসবে, এই পর্যায়ে কিন্তু পাঁচফোড়ন মানে আমি যে মশলাটা তৈরি করেছিলাম, ভেজে নিয়েছিলাম, সে মশলাটা আমি এর উপরে এই যে ছিটিয়ে দেব। অর্ধেকটা পরিমাণ আমি ছিটিয়ে দিয়েছি আর অর্ধেকটা পরিমাণ রেখে দিয়েছি। এটা আমি লাস্টের দিকে ব্যবহার করব। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতেই থাকুন। দেখছেন কি পরিমাণ কিন্তু কালারটা আস্তে আস্তে বের হয়ে আসছে। অসাধারণ কিন্তু কালার হবে। এই যে আমটা নাড়াচাড়া করতে করতে যখন আম থেকে পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসবে, ঠিক তেলটা যখন ভেসে আসবে, এ পর্যায়ে এসে বাদবাকি যেই আমি পাঁচফোড়নের যে একটা মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিতে হবে। এ পর্যায়ে দিলে ফ্লেভারটা খুব সুন্দর থাকবে। আর দেখুন ভেতরে কিন্তু মশলাটা সুন্দর করে কিন্তু কষানো হয়েছে দেখেই তেলটা আস্তে আস্তে কিন্তু বের হয়ে আসছে। এই যে দেখুন মাশাল্লাহ আচারের কালারটা কিন্তু দারুণ এসেছে। দেখুন কত সুন্দর একেবারে তেলটা উপরে ভেসে আসে আর মশলাটা নিচের দিকে নেমে গিয়েছে। আর এই যে দেখুন উপরের পিসটা দেখিয়েছি, এবার ভেতরের পিসটা দেখাবো না। দেখুন কত সুন্দর কিন্তু কালারটা হয়েছে আর ভেতরটা সেদ্ধ হয়ে একেবারে মিষ্টিটা ভরপুর হয়েছে। অবশেষে হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত রোদ্রে শুকানো ছাড়াই কাঁচা আমের টক মিষ্টি ঝাল আমের আচার। এই আমের আচারটা বানাতে হলে অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে। ধৈর্য থাকলে আপনি এমন আচার সুন্দরভাবে বানাতে পারবেন। আমার ভিডিওটি না টেনে স্টেপ বাই স্টেপ দেখেই আপনারা এই আমের আচারটা বানানোর চেষ্টা করবেন। দেখবেন অসাধারণ কিন্তু আমের আচারটা হয়েছে। দেখতে যে কি সুন্দর হয়েছে, খেতে আরও অসাধারণ হয়েছে। আর ফ্লেভারটা কি বলবো আর, হয়তো আপনারা পাচ্ছেন না কিন্তু আমি পাচ্ছি। অসাধারণ কিন্তু ফ্লেভার এসেছে। এই আচারটা যারা সংরক্ষণ করবেন অবশ্যই 1 কাপের জায়গায় 2 কাপ তেল অবশ্যই ব্যবহার করবেন। আমি এটা খেয়ে ফেলবো, ভিডিও করা শেষ, আমার এই আচারও শেষ, তাই আমি পরিমাণ মতো ব্যবহার করেছি যেন তেলটা নষ্ট না হয়। সংরক্ষণ করতে হলে অবশ্যই তেল একটু বেশি দিতেই হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা
কেমন হয়েছে। খোসাসহ টক ঝাল মিষ্টি এই আমের আচারটা। যারা এই ভিডিওটি দেখবেন বা দেখছেন বা অলরেডি দেখা হয়ে গিয়েছে, তারা অবশ্যই আমার এই ভিডিওটি একটা লাইক করে দেবেন এবং সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার নিত্য নতুন যে ভিডিওগুলো প্রত্যেকটা নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যাবে। আর যারাই এই ভিডিওটি অলরেডি দেখে ফেলেছেন, যদি ভালো লেগে থাকে বা নাই থাকে, অবশ্যই আমাকে একবার কমেন্টস করে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। আমি একটু হলেও আপনাদের কাছ থেকে উৎসাহ পাবো এবং নতুন ভিডিও বানানোর আরও উৎসাহ অবশ্যই পাবো। এত কষ্ট করে বানালাম আর খেয়ে দেখবো না আমের আচারটা কেমন হয়েছে। আগে একটু খেয়ে দেখেছি, এবার আপনাদের সামনেই আমি একটু খেয়ে দেখব কেমন হয়েছে টক ঝাল মিষ্টি আচারটা। ইতিমধ্যেই অলরেডি আপনাদের জিভে অবশ্যই জল এসে গিয়েছে, কিছু করার নাই বন্ধুরা। অবশ্যই এই আচারটা আপনারা বানিয়ে খাবার চেষ্টা করবেন। আমি খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আশপাশ পরিষ্কার রাখবেন এবং নিজেকে সুস্থ রাখবেন। প্রচণ্ড গরম পড়েছে, তাই বাচ্চা কাচ্চাদেরকে সবসময় একটু সাবধানে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।